আমরা রেনেসা কালচারাল অর্গানাইজেশন 2025 সালে আমাদের পথ চলার 10 বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তৎসঙ্গে আগামী 27 মার্চ বিশ্ব নাট্য দিবসকে কেন্দ্র করে আমরা রেনেসা কালচারাল অর্গানাইজেশন একটি নাট্য উৎসবের আয়োজন করেছি, যার নাম দেওয়া হয়েছে রঙ্গ পরব। আগামী 27 থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান কৈলাসহরের প্রাণকেন্দ্রে ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টা থেকে। এই 3 দিনের অনুষ্ঠানে থাকবে বোলপুর থেকে আগত সেই বন্ধুরা যারা শান্তিনিকেতনী মেলার একটা পরিবেশ আমাদের এই ঊনকোটি কলাক্ষেত্রে গড়ে তুলবেন। তাই আপামুর শহরবাসী তৎসঙ্গে নাট্যপ্রেমী যারাই রয়েছেন প্রত্যেকের কাছে আমরা বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি, আসুন 27, 28 এবং 29 তারিখ এই 3 দিন সন্ধ্যায় ঊনকোটি কলাক্ষেত্রে নাটক দেখুন। আমাদের এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানে আমাদের মোট 6টি নাটক রয়েছে, যার মধ্যে প্রথম সন্ধ্যা অর্থাৎ 27 তারিখ সন্ধ্যায় প্রথমেই থাকবে পাতারকান্দি নাট্যজনের নাটক নূপুর মাঝির বৈঠা। একই দিনে 27 তারিখ সন্ধ্যায় দ্বিতীয় নাটক আর্থ ফার্স্ট অলওয়েজ, যেটি আমাদের কৈলাসহরের শিশু নিকেতন স্কুলের প্রযোজনা। ইতিমধ্যেই জাতীয় স্তরে এই নাটকটি মঞ্চস্থ হয়েছে এবং বিভিন্ন মঞ্চ থেকে এই নাটক সম্মান কুড়িয়েছে। আমাদের শহরের কুশীলবরা এই নাটক মঞ্চস্থ করবে আমাদের এই নাট্য উৎসবে। দ্বিতীয় সন্ধ্যা অর্থাৎ 28 মার্চ প্রথম নাটক হচ্ছে ধর্মনগর লার্নার্সের পরিবেশনায় যশোমতি। দ্বিতীয় নাটক সুরপঞ্চম আগরতলা দ্য গ্রেট এস্কেপ। সন্ধ্যায় আজকের প্রজন্ম শিলচর থেকে আগত আমাদের বন্ধুদল 3 পুরুষের গল্প, তাদের এই নাটকটি ওরা মঞ্চস্থ করবে। এবং তৃতীয় সন্ধ্যার দ্বিতীয় নাটক ওয়ান ফ্রাইডে মর্নিং, যেটি মধ্যমগ্রাম নিত্যবিতান কলকাতা থেকে আসছেন ওনারা, এই নাটকটি ওনাদের আমাদের অনুষ্ঠানে মঞ্চস্থ করবেন। এবং প্রতিদিন দুপুর 2টা থেকে বোলপুরের শান্তিনিকেতনে মেলা থাকবে আমাদের ঊনকোটি কলাক্ষেত্রে। আবারও আপামুর শহরবাসী নাট্যপ্রেমী সংস্কৃতি যারা এই বন্ধু বান্ধবরা রয়েছেন, আমাদের গুরুজনেরা রয়েছেন, শহরবাসীরা রয়েছেন, প্রত্যেকের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, আসুন নাটক দেখুন। রেনেসার আয়োজন রঙ্গপরব, এটিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ।
যার আপনার নাম দিয়েছি রঙ্গপর্ব। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট নাট্যবিদ আমাদের আজ এই মুহূর্তে যখন আমরা সবাই মিলিত হয়েছি, এই এক দশক শুধুমাত্র সময়ের পরিমাপ নয়, এটি আমাদের শিল্পের প্রতি ভালোবাসা, আমাদের সৃজনশীলতার প্রতি ভালোবাসা এবং এই 10 বছর সময়ে রেনেসার সাথে যারাই যুক্ত ছিলেন এবং এখনই যুক্ত আছেন, আমরা প্রত্যেকেই মনে করি যে এই শহর শিল্প সংস্কৃতির শহর, প্রত্নতাত্ত্বিক শহর এবং শহরের প্রতিটা মানুষ রেনেসার প্রতিটি শিল্পীকে বুঝিয়ে দিয়েছে যে শিল্প সাহিত্যের শহরে রেনেসা নামক সংস্থাটি বা শিল্পীরা একা নয়, শহরের প্রত্যেক গুণীজনেরা থেকে শুরু করে সাহিত্যপ্রেমীরা সবাই আমাদের সাথে আছেন। এই অনুষ্ঠান আমরা পরিচালনা করতে সেই কথার প্রমাণ আমরা পেয়েছি, তার জন্য আবারও আপনাদের কাছে আমরা ধন্যবাদ জানাই। যে দুটি কথা না বললে না হয়, এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। আমাদের মঞ্চে যারা রয়েছেন প্রত্যেকে, বিশেষ করে চেয়ারপারসন ম্যাডাম এবং ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের এমন ভাবে আমাদের মানসিক শক্তি দিয়েছেন, বারবার বুঝিয়ে দিয়েছেন যে তোমরা একা নও, আমরা আছি। এবং ভাইস চেয়ারম্যান সাহেব এমনও আমাদেরকে সাহায্য করেছেন, এই অনুষ্ঠান করতে গেলে একটা অর্থরাশির প্রয়োজন রয়েছে, উনি নিজে আমাদের সাথে গেছেন, অর্থরাশি সংগ্রহ করতে সাহায্য করেছেন। এবং আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের ত্রিপুরা সরকারের সম্মানিত মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহাশয়, বিধানসভা থাকার কারণে আজকে উনি উপস্থিত থাকতে পারেননি। উনি বলেছেন 29শে মার্চ অর্থাৎ অন্তিম সন্ধ্যায় উনি এই মঞ্চে আসবেন, ওনার সাহায্য ছাড়া হয়তোবা আমরা এই অনুষ্ঠান শুরু করতে পারতাম না। আজকে উনি যেভাবে সাহায্য করেছেন, আগরতলায় বিধানসভা চলাকালীন সময়েও আমাদের প্রত্যেকটা শিল্পীর কথা উনি জিজ্ঞেস করেছেন। প্রত্যেক সদস্যা আমরা অনেকেই আমাদের দলের মধ্যে আমরা অসুস্থ, বহির রাজ্য অনুষ্ঠানে গিয়েছিলাম, প্রত্যেকের খোঁজ নিয়েছেন এবং বারবার আমাদেরকে সাহায্য করছেন। আগরতলা থেকে জিনিস আসবে, বহির রাজ্য থেকে দল আসছেন, প্রত্যেকটা বিষয়ে সাহায্য করছেন। এবং শহরের সংস্কৃতি প্রেমী যারাই রয়েছেন, অন্যান্য সাংস্কৃতিক দল রয়েছে, সবাই আমাদের এইসব বিষয়ে সাহায্য করছেন। আমি আবারও আপনাদের নত মস্তকে আমার পক্ষ থেকে, রেনেসার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের ছাড়া এই রঙ্গপর্ব অসম্পূর্ণ। সর্বশেষে বলতে চাই, আজকের দিন থেকে শুরু হয়েছে, 29 তারিখ অবধি চলবে। আপনাদের সপরিবারে আমন্ত্রণ রইল, প্রত্যেক দিনের সন্ধ্যায় আপনারা থাকবেন। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এরকম কোনো ভাবনা মানুষের মধ্যে ছিল না, কিন্তু যে ভগবান শ্রী রামকৃষ্ণদেব সেই নটি বিনোদিনীকে ওই স্টার থিয়েটারে আশীর্বাদ করেছিলেন, একটি সুন্দর শব্দ দিয়ে আশীর্বাদ করেছিলেন, বল হরি গুরু গুরু হরি, তাকে স্পর্শ করে তার চৈতন্য সম্পাদন করেছিলেন।
আমি এই ঘটনাটা কেন বলছি, গিরিশবাবুর যেন একটি তাদের চরিত্রে, যেমন গিরিশবাবুকে নিয়ে, গিরিশবাবুর দুটি চরিত্র, ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার যোগাযোগ হওয়ার আগে তার যে জীবন, সেটি একটি মানে অদ্ভুত জীবন। সেটির দিকে বেশি আমরা ভাষায় প্রকাশ না করলে ভালো হয়, কিন্তু অদ্ভুত হলেন ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন তার এই নটিবিনোদিনী, এই চৈতন্য মহাপ্রভুর যাত্রা অভিনয় দেখতে ভগবান গেলেন, শ্রীরামকৃষ্ণদেব গেলেন, সেই যে আমূল পরিবর্তন হয়ে গেলেন। তখন গিরিশবাবু ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে কয়েকদিন পরে বলছেন, আমি এই নাটক ছেড়ে দেব। কিন্তু দেখুন, এটি হলো আমাদের ভারতীয় আধ্যাত্মিকতার একটি অদ্ভুত বৈশিষ্ট্য। ভগবান শ্রীরামকৃষ্ণ তো জানতেন যে তৎকালীন সময়ে এই যাত্রা, নাটক বা এই যারা অভিনয় করেন, তাদের নিয়ে সমাজ কিভাবে লাঞ্ছিত হয়ে তাদেরকে থাকতে হতো। কিন্তু 3-4 দিন ধরে একটি সুন্দর সুন্দর ভাবনা নিয়ে সেগুলো ওরা তৈরি করছেন। আমি তাদের সঙ্গে বসে অনেকক্ষণ কথা বলছিলাম। তখন আমি ভাবছিলাম যে সত্যি এখনো এখানে আমি যখন এখানে একটা মেলা হয়, সেখানেও দেখেছি, আমি 2-3 বার যাই, বিভিন্ন রকমের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। একবার বোধহয় এইখানে যারা ওই সবুজায়নে যারা আছেন, তারা একটা নাটক করেছিল এখানে, কি নাম জানি, হ্যাঁ, গোগ্রিনে ওরা কিভাবে ওই সবুজকে রক্ষা করা যায়, কিভাবে বৃক্ষরোপণ করা যায়, ওর উপরে একটি নাটক, আমার যতটুকু মনে হয় এটা ওইখানে করেছিল। মানে এই যে জিনিসগুলো, এগুলো অবশ্যই প্রয়োজন আছে। এগুলো আমাদের সমাজে এই যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন না, লোকশিক্ষা হবে, এই নাটক হলো একটি লোকশিক্ষার বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এটি আমাদের প্রত্যেকটি সুগা নাগরিক। এটা শুরু হয়েছিল আপনার ধরুন ইটালিতে, সেই ফ্লোরেন্স শহরে। আমি ইতিহাসে কিছু তো কেন এটা শুরু হলো, প্রেক্ষাপটটা কি? তখন অন্যায়, অত্যাচার, অবিচার, মানবতাবাদ বলতে কিছুই ছিল না। সমাজটা জড়তায় পেয়ে বসেছিল। সেখান থেকে উত্তরণের জন্য রেনেসা শুরু হলো। রেনেসাটা হলো নবজাগরণ, পুনর্জন্ম। কিসের পুনর্জন্ম? বেদনাক্লিষ্ট, হতাশগ্রস্ত তৎকালীন মানব জীবন যেন শ্বাস নিতে পারছিল না। চিন্তাধারার মধ্যে পশ্চাদমুখীনতা, কাজকর্মে অনীহা, বেবিচার, অত্যাচার, সমস্ত মানুষ সমাজটাকে আঁকড়ে রেখেছিল, পিছনে টান ছিল। সেই ইটালির ফ্লোরেন্স শহরে 15শ শতাব্দীতে এটা শুরু হলো। তাহলে রেনেসা কথার অর্থ হলো নবজাগরণ, আপনারাও জাগুন। বৃন্দ, নাট্য গুণীজন, এই প্রেক্ষাগৃহে উপস্থিত সকল নাট্য অনুরাগী, সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, সকলকে আজকের বিশ্ব নাট্য দিবসের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের আজকের উদ্বোধনী পর্ব থাকায় আমাদের নাটকের অনুষ্ঠান শুরু করতে অনেকটা বিলম্ব হয়ে গেছে। আজকে 2টি নাটক এখানে মঞ্চস্থ হবে। আগামীকাল এবং এর পরের দিন আরো 2টি করে নাটক এই মঞ্চে মঞ্চস্থ হবে। আজকের সন্ধ্যার মতো প্রতি সন্ধ্যায় আপনাদের সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। সর্বোপরি নাটকের জয় হোক এই বলে আজকের এই উদ্বোধনী পর্বের, রঙ্গ পর্বের 2025-এর উদ্বোধনী পর্বের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। ধন্যবাদ মহোদয়।
প্রযোজনা পাথারকান্দি নাট্যজন। শুরু হতে যাচ্ছে নূপুর মাঝির বৈঠা। বিলের ওই পারে পারে মাঝি মালার সুখে দুঃখে নূপুর মাঝির বৈঠা। আমার মা নাই, আপনি আমার মায়ের মতো। বকুল রে আমি ভালোবাসি, এলে আমি বিয়া করু। প্রবাসী নৌকার কাছে ফিরাইল। ধীর পায়ে তাদের নৌকায় উঠিলেন। নৌকায় রাখা মাছ ধরার সরঞ্জাম, জাল যা কিছু পাইলেন তা নিজেদের আয়ত্তে করিয়া বিলের আধারে গা বাসাইলেন। আর যাওয়ার সময় গৌরার হাতে থাকা বৈঠাখানিও তুলিয়া দিলেন। গৌরার হাতে টান করিতে এসে ধর পড়াইয়া উঠিল। দাদা, এই দাদা, উঠ, আমার বইটা ধরে কে টান দিল তো? কে গেছো? ওটাকে দেবে। দাদা, আমি জাল কই? দাদা, বইটা কই? আমার বইটা, বাকি সরঞ্জাম কইরে তাল কই আমার? নুপুর আমরা না ডাকাত করতে রে, আমরা তো বিয়ারে দেখে রে নুপুর। আমার বইটা, আমার ডাকাত করতে কিন্তু এই যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হইল না। গ্রামবাসীদের অনেকেই এদিক সেদিক পালাইল।
আমরা এতটা দেরি করার দিকে যাব না। আজকে কিছু তুই ছেড়ে দে নৌকা মাঝি, আমি যাব মদিনা। Amor
এখন সময় আছে বলে দে। জানিস না জানিস না না জানিস না না জানিস না জানিস না জানিস না। বিয়ে করতাম, বিয়ে না করলে ওকে চিরকাল আমায় তুই বলবে নাকি? তুমি বলবে না? বিয়ে না করলে তুমি বলবে কবে? হ্যাঁ, কবে? আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হিরিলাম তার সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তার সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে। আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা, না হাই হইল জার্মান যদি যায় ওনার থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা সে ব্যাপারে কথা বলি। ওরিয়ে তুমি কিছু ভেবো না, ওকে ঠান্ডা বীর সন্তানের সেবা শুশ্রূষার মধ্য দিয়ে আমার মাতৃভূমির সেবা করছি। বাহ বাহ লক্ষ্মী বাহ, বেশ বলেছো বেশ বলেছো। আচ্ছা লক্ষ্মী, তোমার কাছে আমার একটা কথা জানার ছিল। বলুন, কি বলবেন? আমি তো এখানে ঘরে বন্দি আছি, তোমরা দরজায় তালা লাগিয়ে রেখেছ, কিন্তু প্রায় তোমাকে জোরে জোরে গান করতে শুনি।
কখনো এক লাইন দু লাইন, কখনো আবার অধিক লাইন। লক্ষ্মী, আচ্ছা লক্ষ্মী, ব্যাপারটা কি? কোনো সংকেত নয় তো? এসব আমি কি শুনছি? এই লক্ষ্মী, কেন এমন করো বলো? বোসবাবু, আপনি ঠিকই বলেছেন, সংকেতই। ওরে বাবা, আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। আসলে কি জানো, আমি না প্রায় সারাদিনই বোসবাবুর ঘরের আশেপাশে ঘোরাঘুরি করি। আর বোসবাবু তো কাশি হয়েছিল, আর যখনই উনি কাশি দিতে শুরু করতেন, আর তখনই আমি জোরে জোরে গান গাইতে শুরু করতাম, যেন পাশের বাড়ি কেউ আন্দাজ করতে না পারে এখানে কি লুকিয়ে আছে। বোসবাবু যখন কাশি থামিয়ে দিতেন, আর তখন আমি আমার গান থামিয়ে দিতাম। বাহ, কি বুদ্ধি! আচ্ছা, এবার বলুন কি খবর নিয়ে এসেছেন? আপনার চিঠি হেড থমাস মারফত সেনারা কারণের কাছে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ইতালীয় দূতাবাস থেকে তো কোনো খবর আসছে না। এদিকে পেশোয়ার বন্ধুরা, তাদের থেকে কোনো খবর আসছে। হ্যাঁ, তাই আমি আপনাকে চোরাপথে রাশিয়া পাঠানোর ব্যবস্থা করেছি। আপনি যদি সম্মতি দেন তবে আমি চূড়ান্ত কথা বলব, আপনাকে রাশিয়ার সীমান্তে পৌঁছে দেব। আর সেখান থেকে মস্কো যাওয়ার দায়িত্ব কিন্তু আপনার। তবে ওই জায়গাটা ভীষণ ভয়ানক, আপনি একা পারবেন কি? এইমাত্র শরবত খেলাম, আবার তুমি কি নিয়ে এসছো? খেয়ে নিন, আপনার শরীর খুবই দুর্বল, আর না খেলে বল ফিরে পাবে। হ্যাঁ, খেয়ে নিন। খেতে খেতে কথা বলা যাবে। আচ্ছা, বলছিলাম কি, এই গতকাল মিস্টার আরের স্ত্রী এসেছিলেন আমাদের বাড়িতে। আমি না ওনাকে আমাদের বাড়ির সবগুলা ঘর ঘুরিয়ে দেখে দিয়েছি। আমাদের বাড়িতে যে কেউ অপরিচিত লোক থাকছেন না, তা কিন্তু উনি স্বচক্ষে দেখে গেছেন। তাই এখন আমাদের বাড়িতে থাকলে কোনো ভয় নেই। আচ্ছা বোসবাবু, আপনি কি বিকেলে হাজি সাহেবের বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, শুনলাম আপনাকে নিমন্ত্রণ করেছেন। যাবো ভাবছি, কারণ উনি আমাকে বাইরে থেকে যথেষ্ট সাহায্য করেছেন। তাছাড়া শুনলাম ওনার স্ত্রী জার্মান এবং বৈশ্বিক ঘটনাপ্রবাহ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তাই ভাবছি ওনার বাড়িতে গেলে জার্মান যদি যায়, ওনার থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা সে ব্যাপারে একটু কথা বলবো। তা বিকেলে কি রাতে কি আমাদের এখানে খাবেন, নাকি হাজি সাহেবের বাড়িতে ফিরে আসবেন? ও নিয়ে তুমি কিছু ভেবো না, লক্ষ্মীর ভান্ডার সবসময় বন্ধ থাকে। তাহলে আপনার সম্মতি আছে? নদীপথে রাশিয়ার ঢোকার পরও কিন্তু চোরাকারবারি হিসেবে জেলে যাওয়ার সম্ভাবনা আপনার থেকেই যাচ্ছে। এখানে তো জেলে বন্দি আছে তো বাবু, এর চেয়ে খারাপ আর কি হতে পারে? কিন্তু আমি ভাবছি অন্য কথা। হিস্তি দিয়ে নদী পার হওয়াটা কি যে ভয়ঙ্কর। এদিকে সেনারা করেনি, তাদের থেকে কোনো খবর আসছে না। তাই শুনুন উত্তম বাবু, আপনি চূড়ান্ত, আমার দৃঢ় বিশ্বাস রাশিয়ানরা অফিসার জিয়াউদ্দিনকে জেলে বন্দি করলেও সুভাষ বোস পরিচয় পেলে এখন মস্কো পাঠানোর ব্যবস্থা করবেই। ঠিক আছে, আমি আজই চূড়ান্ত কথা বলছি। ও আপনি তৈরি হয়নি? হাজি সাহেব তো আবার গাড়ি পাঠালে। মানুষ পোশাক আশাক করে তৈরি হয়, আমি নকল চুল দাড়ি লাগিয়ে। ঠিক আছে চলুন। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा।
से तू कभी न डर, उड़ा के दुश्मनों का सर जो शेवतन बढ़ाएगा। शेर हिंद आगे बढ़ने से तू कभी न डर, उड़ा के दुश्मनों का सर जो शेवतन बढ़ाएगा। बढ़ाएगा खुशी के गीत गाएगा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाएगा। बढ़ती रहे खुदा तेरी सुनता रहे, जो सामने तेरे खड़े तो खाक में मिलाए जा। हिम्मत तेरी बढ़ती रहे खुदा तेरी सुनता रहे, जो सामने तेरे खड़े तो खाक में मिलाए जा। बढ़ाए जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, कौम पे लुटाए जा। बढ़ाए जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, कौम पे लुटाए जा। মাটি মানুষ মানুষ মাটি আমরাও তো মাটি, পুতুল বানাইছে দেখো কেমন পরিপাটি। মাটি মানুষ মানুষ মাটি আমরাও তো মাটি, পুতুল বানাইছে দেখো কেমন পরিপাটি। পুতুল বানাইছে দেখো মাটি দি বানাইছে বুক মাটির বাড়ি ঘর, মাটি দি বানাইছে বুক মাটির বাড়ি ঘর। কোন জাদুতে মাটির বুকে, কোন জাদুতে মাটির বুকে পরাণ বাঁধে ঘরে। পুতুল বানাইছে দেখো আমরা সবাই মাটির পুতুল, তবু তফাৎ আছে ভাই। সবাই যদি শুনে তবে কি পুতুলের গল্প বলতে চাই। আমরা সবাই মাটির পুতুল, তবু তফাৎ আছে ভাই। সবাই যদি শুনে তবে কি পুতুলের গল্প বলতে চাই। একটা পুতুল দুঃখী ভীষণ অধম তাহার নাম, দুঃখে তাহার জীবন কাটে এমন বিধি বা।
সন্দেশ রাজার দুধ গ্রামের চৌমাথায় দাঁড়ায় ঢাক পিঠে বললে শোনো 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 লক্ষণপুরবাসীগণ, তোমরা প্রত্যেকবারের মতো এইবারেও যথাসময়ে খাজনা আদায় করেছ। তাই রাজামশাই বেশ খুশি হয়েছে, আর খুশি হয়ে তোমাদের প্রত্যেক গ্রামবাসীর জন্য একটি করে সন্দেশ পাঠাইয়াছে। রাজার মনে বড় সাধ্য, তোমাদের ধানের গোলা এমনি কইলেই প্রত্যেকবার হইলে উঠবে। শোনো এটাতেই প্রমাণ করে কৈলাসহর সাংস্কৃতিক শহর, যে কৈলাসহরের মানুষ সংস্কৃতিকে ভালোবাসবে, এটা তার প্রমাণ। আর আমরা ত্রিপুরা রাজ্যকে যদি বলি, আমরা ত্রিপুরা রাজ্য ছোট হলেও আমাদের রাজ্য একদম অন্যান্য বড় রাজ্যগুলোর একটা ডিস্ট্রিক্টের সমান আমাদের রাজ্য, যেখানে 40 লাখ লোক আমরা বসবাস করি। কিন্তু সাংস্কৃতিক দিক থেকে এত সমৃদ্ধ আমার বলতে খুশি হচ্ছে, আমরা ইতিমধ্যে যেখানে যেখানে আমরা পার্টিসিপেট করেছি। 26শে জানুয়ারি আমি অতীতে যাচ্ছি না, এবারই আমাদের 26শে জানুয়ারি অনুষ্ঠান হয়েছে রাজপথে দিল্লিতে, যেটা টেবলু বেলোয়। সেখানে আমাদের রাজ্য থেকে যে টেবলু গিয়েছে সেটা 2য় স্থান অর্জন করেছে। আমরা আমাদের এখান থেকে আমরা 12 জানুয়ারিতে যুব উৎসব হয়েছে ভারত মণ্ডপ দিল্লিতে, সেখানে অনুষ্ঠান হয়েছে, বিভিন্ন যুবদেরকে নিয়ে কালচারাল অনুষ্ঠান হয়েছে সেখানে আমাদের ত্রিপুরা থেকে যে টিম গিয়েছিল, লোকনৃত্য টিম গিয়েছে, এবার মনে আছে হয়তো আপনাদের, এই হলে যুব উৎসব হয়েছিল, এখান থেকে সিলেকশন করে আমরা যে টিমটা পাঠিয়েছিলাম, ওই টিম সেখানে 3য় স্থান অর্জন করেছে। তো গোটা ভারত মণ্ডপে যে অনুষ্ঠানটা হয়েছে, সেখানে উত্তরপ্রদেশ ছিল, গুজরাট ছিল, এরকম বড় রাজ্য, মধ্যপ্রদেশের মতো রাজ্য, যেখানে 20 কোটি মানুষ বসবাস করে, যেখানে 15 কোটি মানুষ বসবাস করে, যেখানে 10 কোটি লোক বসবাস করে, সেই সমস্ত রাজ্যের সামনে দাঁড়িয়ে আমাদের এই ছোট্ট রাজ্যের ছেলেমেয়েরা 2য় 3য় স্থান অর্জন করা, সেটা কিন্তু চারটিখানি কথা। এর আগে অতীত সারা দেশে যত কম্পিটিশন হয়, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই 17 তারিখ, এই মাসে মার্চের 17 থেকে 20 তারিখ সিকিমে একটা নাটক উৎসব, সেখানে যুব উৎসব হয়েছিল, সেখানে নাটকের টিম গিয়েছে আপনাদের এই কৈলাসহর থেকে, জানেন আপনারা হয়তো, আমাদের শিশু নিকেতন স্কুল থেকে টিম গিয়েছে, আমরা যুব উৎসবে পাঠিয়েছিলাম, তারাও সেখানে 3য় স্থান অর্জন করেছে সেই নাটকের মঞ্চের থেকে। সেটা আমাদের জন্য, আমরা কৈলাসহর সাংস্কৃতিক শহর, সেটা আবারও প্রমাণ করলো আজকের এই অনুষ্ঠানে। আর রকি দাসকে ধন্যবাদ জানাবো, তার এত কম বয়সে এত তার প্রয়াস, এত চেষ্টা। সে আমাকে বলছিল যে আমি একটা নাটক উৎসব করতে চাই, আপনি যদি আমাকে সহযোগিতা করেন। আমি বলছি নিশ্চয়ই, আমরা তোমার সঙ্গে আছি, তুমি এগিয়ে যাও। তার প্রয়াস, তাকে আবারও বলতে হবে যে তার মতো যেভাবে সে কোনো কাজের প্রতি তার যে নিষ্ঠা, কাজের প্রতি যে তার ভালোবাসা, কাজের প্রতি যে তার একাগ্রতা, তাকে এগিয়ে যাবে, তাকে ভবিষ্যতে তার উজ্জ্বল হবে, এই কামনা করি। আর এখানে যারা নাটকে যারা শিল্পীরা আছেন, যারা পার্টিসিপেট করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই, তাদেরকেও শুভেচ্ছা জানাই, এবং এখানে পরিচালনা যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার 1-2টা কথা বলি আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। আপনাদের জন্য একটা জোরদার হাততালি দিয়ে মানুষদের ন্যায্য অধিকারের জন্য, ন্যায্য সম্মানের জন্য চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। তোমার না ঘুমানো রাতের কালি তুমি তুলে নিয়েছিলে তৃষ্ণার্ত তুলির মুখে, জেগে উঠেছিল তোমার সমস্ত চেতনা, শান্ত শুভ্র পর্দায় অমোঘ হয়ে। দুর্গা, no! দুর্গা, get up! তোমার রং চিনিয়েছিল আকাশের নীল, মাটির অনন্ত, জঙ্গলের অসীমতা, আর পাখির, দুর্গা, পাখির
অপসৃয়মান পাখনা দুর্গা ইতিহাস জানে বাজের নজর বৃদ্ধাঙ্গুষ্ঠ, তাই তর্জনী আর মধ্যমায় অস্ত্র তোমার তুলে নাও। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। লাল পাহাড়ি দেশে যাবি, পাহাড়ি দেশে যাবি, আরিয়ার মাদল পাবি।